রিপন হায়দার মাটিতে লুটিয়ে পড়ল। মাথা উঠিয়ে দেখতে পেল এটাই সেই মানুষটা যে বাসে ছিল। তবে এই মুহূর্তে ওই নীল জোড়া চোখ দেখা যাচ্ছে না, চোখে সানগ্লাস পরা। ভয়ার্ত স্বরে রিপন হায়দার বলে উঠল, কে হও তুমি? মানুষটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আরেকটা আঘাত রিপন হায়দারকে করতে যাবে এর আগে চারিপাশ থেকে অনেকগুলো লাল রঙের টার্গেট লাইট মানুষটাকে ফোকাস করলো। বুঝতে পারলো চারিদিকে পুলিশের লোক ঘেরাও করে নিয়েছে। এমন একটা অবস্থা যে এখান থেকে পালানোটা সম্ভব না। হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে হাত উঁচু করে সারেন্ডার করলো। একগুচ্ছ কালো কালো ধোঁয়া ওড়াতে ওড়াতে তীব্র নির্ভীক গতিতে মানুষটার কাছে এসে দাঁড়ালো। কারো দাদা কেন? কারো দাদা কোনো এককালে একটা প্রবাদ বানিয়ে রেখে গিয়েছিল, যখন দেখবে দাবার গুটি এগোচ্ছে না, বুঝে নিও তুমি বিনাশের পদতলে। যখন দেখবে সৈন্য সব বিলীন হয়ে যাচ্ছে, বুঝে নিও ইয়ার টাইম ইজ আপ। অনেকগুলো মাস ধরে মানুষের অপেক্ষার অবসান ঘটলো। কে এই মুখোশের আড়ালে? আমি তো বস আগে থেকে জানতাম, শুধু প্রমাণ খুঁজছিলাম। রাজ হাতে নাতে প্রমাণ এসে হাজির। কানের কাছে গিয়ে দাঁত চেপে বলল, বলেছিলাম না, যেদিন ছাই দিয়ে ধরবো সেদিনই বুঝবি তীব্র ঠিক কতটা তীব্রতর হতে পারে। ভেতর ভেতর মিশান রাগে ফুঁসছে, ইচ্ছে করছে সাপের মতো ছোবল মেরে দিতে। তীব্র রিপন হায়দারের দিকে তাকিয়ে বলল, আপনার ভাগ্যটা অনেক ভালো, কোনো মতে বেঁচে গেলেন। উঠে দাঁড়ান, মাথায় অত জোরেও লাগেনি চোট। রিপন হায়দার উঠে দাঁড়াতে যাবে তার আগেই বসা থেকে অপ্রত্যাশিতভাবে শুয়ে পড়ল মাটিতে। দু একটা নিঃশ্বাস ছেড়ে মাথায় হাত দিতে দিতে দম চলে গেল। আশেপাশে সবাই অবাক হয়ে গেল। কোন অ্যাঙ্গেলে মাথায় আঘাত করেছিল যার জন্য এভাবে দম চলে গেল? মিশান বাঁকা হাসি দিয়ে তীব্রর দিকে নজর করে বলল, ধরা খেয়েছি সেটা বড় কথা নয় স্যার, টার্গেট মিস হয়নি সেটাই বড় কথা। হতে পারি আমি আপনার মতো তীব্রতর না, আমি মিশন না। এই মুহূর্তে আমি নিজেকে ক্যাপ্টেন দাবি করব না, এটা আমার নিজের অভিজ্ঞতার জোরেই অর্জন করেছি। তীব্র সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, নিজের নামটা আস্তে উচ্চারণ কর। যতবার নিজের নামটা উচ্চারণ করিস মনে হয় কোনো জোকস প্লে করা হচ্ছে আমার কানের কাছে। লোকটা মরছে তাতে আফসোস নেই, কিন্তু ভবিষ্যৎ আর মরবে না সেটার জন্য আনন্দ হচ্ছে। স্যার, সবকিছুর গ্যারান্টি দিতে নেই, বাসা যে কোনো মোমেন্টে পাল্টে যেতে পারে। একটু আতঙ্কিত থাকবেন প্লিজ। পরীক্ষার হলে যে স্টুডেন্টটা বেশি কনফিডেন্ট থাকে তার পরীক্ষাটাই কিন্তু খারাপ হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কি মনে হচ্ছে না খেলা এখানেই সমাপ্তি? সিনেমার গল্পের মতো তোমার মৃত্যুলীলা টাইন্ড। মিশন ঠান্ডা মস্তিষ্কে তুচ্ছ হেসে বলল, এফোর্ট নেভার ডাইস, প্রচেষ্টার মৃত্যু নেই। সো জীবনে সমাপ্তি বলে কোনো শব্দও নেই। এখনো অনেক হিসেব বাকি আছে, সবগুলো একত্র করে যোগ করেই আমি এর অন্তিম রেখা টানবো। আগে বেঁচে থাক, তারপর দেখা যাবে। যত গর্জে তত বর্ষে না। একদম ঠিক স্যার, তাই বলছি, বিনা মেঘের গর্জনে কৃষক ঘরে ফেরে না। এত বড় ভয়ঙ্কর কিলার বলে মিশনের কাছে কেউ আসতে সাহস পাচ্ছে না। সবাই রাউন্ড হয়ে গান পয়েন্টে রাখে মিশনকে। শুধু তীব্রই নির্ভীক গতিতে এভাবে মিশনের কাছে এসে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে। এর মধ্যে ইরফান শেখ তীব্র দেখা দেখি মিশনের কাছে আসলো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আসবে কিনা। তীব্রকে দেখে ভেতরে সাহস করে এসে মিশনকে ধমকে স্বরে বলল, এই তো হিরো সেজে দাঁড়িয়ে আছিস, মাস্ক সানগ্লাস খোল, তোর হিরোগিরি দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তীব্র গম্ভীর্যতার সাথে শীতল কণ্ঠে বলল, ইরফান সাহেব, এখানে আমি আছি, দয়া করে আমার সামনে গলার আওয়াজটা নিচু রাখবেন। মাস্ক খুলবে নাকি আরো দু চারটা লাগাবে সেটা আমি বোঝাবো। আপনি প্লিজ নিজের পজিশনে যান। ইরফান শেখ তীব্রর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে সরে গেল। তীব্র পেছনে ঘুরে একটু সরে দাঁড়িয়ে রাসেলকে ডাক দিল। জি স্যার, বলুন। শোনো, আমি যেহেতু বলছিলাম আমি শুধু আসামি শনাক্তকরণ অব্দি কাজ করব, তারপর আমি আমার রাস্তায় চলে যাব। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি, এখন বাকিটা তোমরা যা করার করবে, কিন্তু আমার কিছু কন্ডিশন আছে। জি স্যার, বলুন। কিলারের মাস্ক আর সানগ্লাস পরে যেরকম মুখ ঢাকা আছে সেরকমই থাক, কারণ আমাদের পিছনে মিডিয়া অনবরত লেগেই আছে। আগামী 2-4 দিন মিডিয়া কোনোভাবে যেন জানতে না পারে আমরা কিলারকে পেয়েছি। কিন্তু এখনো এরকম করব স্যার, জানতে পারে কি? কারণ আমরা শিওর জানি না কিলার একাই নাকি ওদের কোনো গ্যাং আছে। বা এনি চান্স যদি ওরা কোনো গ্যাং হয়, তাহলে মিডিয়া থেকে জেনে যাবে ওদের লোক আমাদের কাছে বন্দি। এসব গ্যাংদের মাঝে একতা বল খুবই প্রখর। তখন দেখা যাবে ওকে উদ্ধার করার জন্য আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো। বলে কিন্তু ঘুরে ফিরে পাওয়ারফুল মানুষদেরই মারছে। বা এনি চান্স এরকম কিছু হলে এতে আমাদের প্রতিটা কর্মীর জীবন ঝুঁকি আছে। ওকে পুলিশ কাস্টাডিতে নিয়ে রাখো এখন,
সকালে আমি এসে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু হিসেব চুকিয়ে যাবে। ওকে স্যার। সতর্ক থেকো যেন কোনোভাবে এর চেহারাটা মিডিয়ার সামনে না আসে। এখান থেকে প্রয়োজনে একে আলাদা চালতে মরিয়ে নিয়ে যাও, বা এনি চান্স যদি মিডিয়ার সামনে পড়ে যাই বলবে অন্য এক আসামি। মাথায় রেখো চেহারা যেন মিডিয়া না দেখে। শিওর স্যার, কিন্তু ইরফান শেখ স্যার উনি তো হাসি দিলেও মিডিয়াকে জানিয়ে দেয়। বাই এনি চান্স উনি যদি আমাদের বিপরীতে থাকে? সে ব্যবস্থা আমি করছি। ওনার সাথে কথা বলে আমার ঠান্ডা মাথা গরম করতে চায় না। মোশাররফ স্যারকে দিয়ে বলাচ্ছি, এরপর যদি না শোনে কথা সোজা ক্রস ফায়ার, তারপর যা হওয়ার হবে আমি দেখে নেবো। ওকে স্যার। স্যার আরেকটা কথা, বলো। ক্রিমিনালের কাছে যেতে ভয় লাগছে, আপনি যদি হ্যান্ডক্যাপটা পরিয়ে গাড়িতে উঠিয়ে দিতেন। তীব্র হাত বাড়াতে রাসেল হ্যান্ডকাপ তুলে দিল। মিশনের কাছে গিয়ে মিশনের হাতে হাত করা পরিয়ে দিল। কাল রাতেও তোকে হ্যান্ডকাপ পরিয়েছিলাম, আজও পরাচ্ছি। 2 দিনের ডিফারেন্স এতটুকুই। কাল তোর কুকুরটিদের সামনে পড়েনি, আজ পড়লো। জি স্যার, আমার ক্ষেত্রেও একই স্যার। আজ রাতেও আপনার সাথে দেখা হয়েছে, আবার আরেক কোনো এক রাতে দেখা হবে। ডিফারেন্স এটুকুই, আজ আমি অসহায় আছি, কাল পাওয়ারফুল থাকবো। কাল সকালে দেখা হচ্ছে আমাদের, রাত অব্দি অপেক্ষা করতে হবে না। স্যার কী বা গ্যারান্টি আছে? হতে পারে আজ ভোরের আগেও আপনার সাথে আমার আরেকবার দেখা হলো। ভালো হতে এখন অনেক পরিশ্রম, যদিও তোর ভালো হওয়ার সুযোগ নেই, সোজাই মৃত্যুদণ্ড পড়বে। আমি আমার টার্গেট ফিল আপ করেই ছাড়বো স্যার, বাই হোক অর বাই ক্রপ। চোখ গরম করে মিশনের দিকে তাকিয়ে মিশনকে ধরে গাড়িতে উঠালো। সাথে 2 জন এএসআই আর 6-7 জন পুলিশ কনস্টেবলের পাহারা দেওয়ার জন্য রাখলো। রিপন হায়দারের ডেড বডিটাও আলাদা একটা গাড়িতে উঠানো হয়েছে। সমস্ত পুলিশ ফোর্স গার্ডের সাথে ঢাকার দিকে রওনা নিয়ে যাচ্ছে। আর এদিকে ডিআইজি স্যারকে দিয়ে ইরফান শেখকে ভালো মতো বুঝিয়ে ওয়ার্নিং দিয়েছে। সবাইকে পাঠিয়ে তীব্র নিজের পথে গন্তব্য নিল। নিজের র্যাবের পোস্টিংটা কনফার্ম করলো। সকালবেলা একবার গিয়ে মিশনকে জিজ্ঞাসাবাদ করবে, তারপর সোজা র্যাবের অফিসে চলে যাবে। বাই এনি চান্স ক্রিমিনাল যদি হাত থেকে ছুটে যায় তবে তার দায় তীব্র নেবে না, দ্বিতীয়বার পিছু ফিরবে না একে ধরার জন্য। তীব্রর এই মন্তব্য সিনিয়ররা কোনো আপত্তি জানায়নি, কারণ তীব্রর নিজস্ব মিশন আছে। এখন তীব্র নিজের জন্য আঁকানো পথে চলবে। এত সহজে মিশনকে ধরে ফেলার প্ল্যানের জাল ছড়ালো তীব্র তার ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক। গত রাতে মিশনকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে উঠালো। তখনই ওর খেয়াল হলো রিপন হায়দার বলেছিল নীল রঙের জলজল করা চোখের দিকে তাকিয়েছিল। তীব্রর মনে পড়লো মিশনের চোখের মণিটা নীলচে। রাতে ভালো মতো খেয়াল করে দেখে মিশনের চোখের মণি যেহেতু নীলচে, সেহেতু ও যদি নীল রঙের কোনো লেন্স পরে চোখে, তাহলে ওর চোখের নীলমণি হালকা আলোতে জলজল করবে। আবার মিশন রাত বিরাত বাইরেও থাকে, ওকে দিয়ে এটি সন্দেহ করা যুক্তিসঙ্গত। সেদিন ভোর থেকেই লোক লাগিয়ে রাখে মিশনের অ্যাক্টিভিটিস ফলো করার জন্য। গাড়িটা অমন জায়গায় রেখেছিল কারণ মিশনকে নিয়ে যায় বা কিভাবে গাড়ি থেকে বের হয় সেটা যেন ভালো মতো দেখতে পারে। সেই জন্য সেই ভোর থেকেই রাত অব্দি ওকে ফলো করা হয়েছে। শুধু রাত প্রায় 12:30টারও বেশি বাজে তখন তীব্র অফিসে বসে কেস সলভের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওকে সাহায্য করার জন্য এএসআই রাসেল এখানেই বসে আছে, যেন কোনো কাজে আসতে পারে। রাসেল, জি স্যার। এই অদ্ভুত মার্ডার প্রথম কোথায় হয়? স্যার চট্টগ্রাম এয়ারপোর্ট এরিয়াতে। আর সর্বশেষ কোথাকার খবর এসেছে? স্যার তোর আগের এমপির ছোট ছেলের পর আর কোনো নিউজ পাইনি। ভালো মতো খোঁজ নিয়ে দেখেছো তো? হ্যাঁ স্যার। এই মাসের প্রথম আর আগের মাসের শেষ মার্ডারটা কোথায় হয়েছে? স্যার এই মাসের প্রথমে হবিগঞ্জ জেলাটার খবর এসেছিল, কিন্তু ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় ওটার মার্ডার হয়েছিল আরো 2-3 দিন আগে। আগের মাসের শেষেরটা ডাকাতি ছিল। রিপন হায়দার কি আসছে? জি স্যার। ওকে বলো আশুলিয়ার পরের বাস স্টপে যেন নেমে যায়। ওকে স্যার। রাসেল অনবরত কল দিয়ে যাচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না, হয়তো গাড়িতেই ঘুমোচ্ছে। স্যার রিসিভ হচ্ছে না। রিসিভ না হওয়া অবধি কল দিতে থাক। আগামী 30 মিনিটে যদি কল রিসিভ না হয় তাহলে সোজা সিআইডি অফিসে চলে যাবে আর মোবাইল লোকেশন ট্র্যাক করবে। তীব্র ইরফান শেখকে কল দিতে গিয়ে কল দিল না, একটা ভয়েস মেসেজ পাঠালো। ইরফান সাহেব ফোর্সকে রেডি হতে বলুন, আমি 30 মিনিট পর নক দিলে সব বেরিয়ে পড়বেন। তীব্রর মনে কিছু একটা গাইছে, হয়তো কোন একটা হিসাব মিলে যাচ্ছে। ক্রিমিনাল ধরতে না পারলেও এর ইতিহাস উদ্ঘাটন হয়ে যাবে। মিনিটের কাঁটা ঘুরেই যাচ্ছে, রিপন হায়দার কল রিসিভ করছে না। 30 মিনিট পেরিয়ে গেল। এবার তীব্র নির্দেশ মতে সবাই বেরিয়ে পড়ল, এমন ভাবে বের হলো যেন মিডিয়া কিছু জানতে না পারে। 35 মিনিট পেরোতেই রিপন হায়দারের নাম্বার থেকে কল আসে। রাসেল রিসিভ করে সাথে সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দুঃখিত, আমি ঘুমিয়ে গেছিলাম বাসে, ফোন বেজেছে আমি বুঝতে পারিনি।
ইটস ওকে স্যার। স্যার আপনি কোন পর্যন্ত এসেছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না, এলাকাটা বেশ অন্ধকারই লাগছে। এলাকার নামও কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না তেমন। বাসের কোন যাত্রীর কাছে জিজ্ঞেস করবেন একটু স্যার। বাসে কোনো যাত্রী নেই, সেদিনের মতোই আমি আর ড্রাইভারই। রাসেল ফোন কান থেকে সরিয়ে তীব্রকে বলল। স্যার উনি বলেছেন সেদিনের মতো নাকি আজও গাড়ি ফাঁকা। ফোনটা দাও। তীব্র ফোনে কানে বলল। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিপন সাহেব, আপনি একটা কথা কান খুলে শুনুন। বাই এনি চান্স গাড়ি যদি ঢাকার আগে থেমে যায়, আপনি সাথে সাথে আমাদের জানাবেন। সেদিনের মতো যদি কেউ আজকে উঠে তবে তো কথাই নেই। প্রয়োজনে গাড়ি থেকে আপনি নামিয়ে পড়বেন, সাথে সাথে অন্য গাড়িতে উঠবেন। অন্য গাড়ি কোথায় যাবে না যাবে সেটা জিজ্ঞেস করার দরকার নেই। যদি দেখেন ওই গাড়িও জনশূন্য, তবে ওই গাড়ি থেকেও নেমে অন্য গাড়িতে উঠবেন। ওকে স্যার। আর শুনুন, জি স্যার বলুন। গাড়ি জানলা দিয়ে চোখ রাখুন। আপনি যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়ির পাশ দিয়ে যদি কোনো জনবহুল গাড়ি দেখেন, তবে হাতের ইশারা করে থামাবেন। এই গাড়ি থেকে ওই গাড়িতে উঠে পড়বেন। ওকে স্যার। সাবধানে থাকবেন। রাখছি। তীব্র ফোন কেটে রাসেলকে লোকেশন ট্র্যাক করে সেদিকেই যেতে বলল। তীব্র ধারণা অনুযায়ী কিলার সেই জায়গা থেকে বাসে উঠবে যেখান থেকে আগের দিন উঠেছিল। ওদিকে ইনফরমেশন পাই মিশনও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। দিনে দিনে 33 যেন মিলতে বসেছে। সবকিছুই তীব্রর প্ল্যান মতোই সেট করা থাকে, কিন্তু রিপন হায়দার টেনশনের মাঝেও ঘুম যেন আটকে রাখতে পারে না। বাসে অনবরত ঘুমিয়েই যাচ্ছে। রাসেল। জি স্যার। মৃত্যু কি একটা জিনিস, তাই না? একটা হাদিস আছে যে যেখানকার মাটি দিয়ে তৈরি তার মৃত্যু সেই স্থানেই হয়। মৃত্যুর জাল তাকে নানান কৌশলে সেই স্থানেই টেনে আনে। মানে বুঝলাম না স্যার। রিপন হায়দারের মৃত্যুটা কিন্তু যে স্থানে ছিল সেখানেই হতে পারত, কিন্তু তার মৃত্যু হবে ঢাকার গন্তব্য পথে। রিপন হায়দারের বাড়ির নাম্বারটা পারলেই কালেক্ট করো। স্যার কোনোভাবেই কি তাকে বাঁচাতে পারবো না? আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না আমরা তাকে বাঁচাতে পারবো। তবে হ্যাঁ, 99% শিওর ক্রিমিনালকে ধরতে পারবো। একজনের মৃত্যুর বিনিময়ে যে আরো কতজনের জীবন বেঁচে দেবে সেটাই এখন শান্ত না। স্যার কি এমন রিজন হতে পারে এদেরকে শিকারীর মতো মারা? সেটা কিলারের থেকেই জানতে পারবো। দেখা যাক। এদিকে খবর পায় মিশান বার থেকে মদের বোতল নিয়ে জুসের প্যাকেটের ভেতর ভরে খেতে খেতে ছন্ন ছাড়া হয়ে ঘুরছে। তীব্র একবার চাইলো যেন ওকে ফলো করা বাদ দেয়, কিন্তু কি মনে করে যেন সে বাধাটা দিল না। কিছুক্ষণের মধ্যেই মিশান একটা গাড়ি ধরে এদিকে যাত্রা নেয়। আগের দিন মিশান যে এরিয়া থেকে গাড়িতে উঠে ঠিক তার 10 মিনিট দূরত্ব থেকে ফোর্স সুন্দর মতো ক্রমে ক্রমে রেডি হয়ে থাকে। এদিকে মিশান গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমন্ত রিপন হায়দারের শরীরের এক জায়গায় মেডিসিন দিয়ে অবশ করে পয়জন ইনজেক্ট করে দেয়, যে পয়জনটা তার পুরো শরীরে রক্তে শিরাতে ছড়িয়ে পড়ে, তাকে আস্তে আস্তে মৃত্যু অবধি নিয়ে যাবে। সে সময় রিপন হায়দার কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণ পর ঘুম ভেঙে যেতে ওকে দেখে গাড়ি থামিয়ে তীব্রর কথা মতো নেমে যায়। হয়তো এই যাত্রায় বেঁচে যেত যদি না ঘুমিয়ে পড়তো গাড়িতে। যা হওয়ার তা তো হয়েই গেছে। তীব্র নিশ্চিন্তে নিজের বাড়ি ফেরার পথ ধরল। এদিকে মিশনকে স্পেশাল গার্ড দিয়ে ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মিশন চটজলদি কোনো প্রকার ছোটাছুটির চেষ্টা না করে ঠান্ডা মাথায় ভাবছে কিভাবে কি করা যায়। যে করেই হোক 2-1টা গুলি খেয়ে হলেও ঢাকায় পৌঁছানোর আগে কিছু একটা করতে হবে। কোনোভাবে যেন চেহারাটা ওদের সামনে না আসে। বাই এনি চান্স দেখে ফেললে অনেক বড় সমস্যায় পড়তে হবে। এখনো টার্গেট ফিল আপ হয়নি। চেহারাটা যদি কেউ দেখে ফেলে তাহলে চোরের মতো লুকিয়ে লুকিয়ে টার্গেট ফিল আপ করতে হবে। শুধু তো তীব্র ওকে চিনে ফেলেছে, আরো সন্দেহভাজন কয়েকজন যোগ হয়েছে। মিশন ঠান্ডা মাথায় প্ল্যান আটছে, যারা দেখে নিয়েছে তাদের আজ রাতের মধ্যে সরিয়ে দিতে হবে, না হলে মহা কেলেঙ্কারি ঘটে যাবে। কিন্তু কিভাবে কি করা যায়? হঠাৎ করে মিশন কণ্ঠস্বর মোটা করে একজনের দিকে তাকিয়ে বলল, ভাই আজ সকাল থেকে আপনিই তো আমাকে ফলো করছিলেন তাই না? আপনার সাথেও যে আরেকজন ছিল উনি? মিশন পুরো কথাটা আন্দাজে ঢিল ছুড়ল। ভাগ্যবশত ঢিলটা জায়গা মতো গিয়ে পড়ল। একজন কনস্টেবল মিশনের দিকে তাকিয়ে বলল, জি আমি ছিলাম স্যারের সাথে। চ্যালেঞ্জ আছে বস আপনাদের। সকাল থেকেই আমি আপনাদের নোটিশ করেছি, কিন্তু এরকম কিছু হবে ভাবতে পারিনি, তাই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলাম। অতি বুদ্ধিমানরাই সবসময় ছোটখাটো ভুল করেই ধরা খায়। মিশন রহস্যময় ভাবে উত্তর দিল, ঠিক বলেছেন স্যার। আপনাদের পুলিশের ট্রেনিং এ কি মার্শাল আর্ট শেখানো হয়েছে? না, তবে এটা আমি আমাদের শেখানো হবে শুনেছি। তাইকুন্ডু? না, এটাও কার্যকর হয়নি। হবে, তবে ক্যারাটে শেখানো হয়। আমিও যাব, সামনে ট্রেনিং আছে। ও আচ্ছা। মিশন কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল। কিছুক্ষণ পর মনে গেল গলার কাছে বমি এসে রেস করছে। ভাই লেবু হবে একটু? গাড়ির ভেতরে লেবু পাবো কোথায়? ওকে,
আমি একটু বমি করছি, আপনারা পাটা একটু সরান। এই দাঁড়ান দাঁড়ান, আগে করবেন না। আমরা দেখি স্যারকে বলে গাড়ি থামিয়ে বাইরে নিয়ে বমি করার ব্যবস্থা করতে পারি কিনা। শুক্রিয়া স্যার। বমি আটকে রেখে বসে রইল। একজন অফিসার সিনিয়রকে কল দিল। হ্যালো স্যার, ক্রিমিনাল বমি করবে বলছে। অতিরিক্ত ড্রিঙ্কস করে হয়তো এমন হয়েছে। গাড়ি থামাতে বলবো নাকি ভেতরে বমি করতে বলবো? ওপাশ থেকে কিছু একটা বলার পরপরই গাড়ি থামাতে বলে। গাড়ি থামানোর পর একজন এসে কয়েকটা পলিথিন দিয়ে যায়। সেটা মিশানকে দেওয়া হলো। পলিথিন নেওয়ার সময় খেয়াল করলো বাইরের দিকে ওরা ঠিক কোন জায়গাটাতে আছে। তাতে বুঝতে পারলো সামনে একটা নদীর উপর চাপা ব্রিজ আছে। আর গাড়িতে ভেতর থেকে যে তালা দেওয়া হয়েছিল সেটা এখন শুধু ছিটকিনি মেরে রাখলো। হয়তো এই কারণে বমি করা হয়ে গেলে আবার খুলতে হবে পলিথিনটা ফেলার জন্য। মিশানের হ্যান্ডকাপ খুলে হাত পেছন থেকে এনে সামনের দিকে আটকে দেয়, যেন পলিথিন ধরে ভালো মতো বমি করতে পারে। মিশান অন্যদিকে ঘুরে পলিথিনে বমি করে। আচমকা ভাবে ইচ্ছাবশত মুখ ছাপিয়ে রেখে কিছুটা বমি গাড়ির ভেতর করে দেয়। বাকিরা মদযুক্ত বমির গন্ধে নাক আটকে চোখ বন্ধ করে নেয়। সেই সুযোগে মিশান বমির পলিথিনটা একজনের দিকে বাড়িয়ে দেয়। স্যার প্যাকেটটা। লোকটার গা ঘিনঘিন করেও লাভ নেই। বমি দেখে সবার বমির প্রকোপ অবস্থা। যে ছিটকিনিটা খুলে বমি বাইরে ফেলতে যাবে ঠিক তখনই কারেন্টের বেগে মিশান ওই দুই পুলিশকে এমন ভাবে আঘাত করে যেন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। এতক্ষণ যে মারপিটগুলোর কথা জিজ্ঞেস করছিল সেটারই কারণেই করেছিল। এরা কেউ পারে কিনা, কারণ মিশান এগুলোকে অনেক ভালো পারে। বাইরের কান্ট্রিতে মিশনে যাওয়ার আগে এগুলো সব শিখেছিল। এখন এই টেকনিকে মারলে কে ওর সাথে পারবে কিনা সেই হিসেবটাই মেলাচ্ছিল। একজনের থেকে একটা গান নিয়ে জিয়ল মাছের মতো পিচ্ছিল মেরে এতগুলো গার্ডের ভেতর থেকে গাড়ি চলন্ত অবস্থায় মিশান লাফ দিয়ে গড়িয়ে পড়ে যায়। অন্য পুলিশ পেছন থেকে সাথে সাথে বেশ কয়েকটা গুলি চালায়। সেখান থেকে একটা গুলি মিশানের হাতের ডানার মধ্যে লেগে যায়। তাতে মিশান কাবু হওয়ার না, সেকেন্ডে হাতের গান দিয়ে পয়েন্টে গুলি করে দুই হাতের হ্যান্ডকাপের শিকল কেটে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয়। ডুব সাঁতারটাও সেনাবাহিনীতে থাকতে বেশ ভালো মতোই শেখা হয়েছিল, যার ফলে পানির সাথে মিলিয়ে যায় নিমিষে। অন্ধকারে গুলি করায় অনেকে ধরে নিয়েছে গুলি হয়তো বেশ কয়েকটা লেগেছে। ক্রস ফায়ারের পারমিশন যেহেতু আগে থেকে ছিল, মারা গেলেও সমস্যা নেই। মরে গেলে পানিকে সকালের মধ্যে ভেসে উঠবে এই এরিয়াতে। তবু যদি বেঁচে থাকে তবে বেশ কয়েকজন উপরেই রইল আর কয়েকজন নিচে যাওয়ার চেষ্টা করছে। ব্রিজের গোড়ায় গিয়ে নিচের দিকে নামতে গিয়ে পা ফসকে গড়িয়ে পড়ার অবস্থা। এতটা ঝালু অবস্থা, পাশ দিয়ে রেল লাইনের রাস্তা গেছে। এর মধ্যে একটা রেলগাড়ি যার ঝমঝম বিকট আওয়াজের জন্য সবাই স্থির হয়ে কান চেপে দাঁড়িয়ে রইল। এতক্ষণে মিশনের স্থান ত্যাগ করে শেষ গুলিটা যে লেগেছে এখন অতটা ব্যথা অনুভব না হলেও ঘন্টাখানিক পর বুঝবে কত ধানে কত চাল। এসআই রাসেল তীব্রকে কল দিচ্ছে, ফোন রিসিভ হচ্ছে না। রিফাতের ফোনে কল দিতেই রিফাত রিসিভ করল। রাসেল ফোনটা তীব্রের দিকে দিতে বলতেই রিফাত পেছনে ঘুরে দেখে তীব্র মাথা হেলান দিয়ে ঘুমোচ্ছে। স্যার তীব্র চোখ খুলে তাকালো। স্যার রাসেল স্যার কল করেছে, কি বলছে? আপনার সাথে কথা বলবে। রিফাত তীব্রকে মোবাইলে গিয়ে দিল। হ্যালো। রাসেল ভয়ার্থ উত্তেজিত কণ্ঠে বলল, স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেটা বলো। স্যার ক্রিমিনাল পালিয়ে গেছে। তীব্র উচ্চস্বরে বলল, আরে হোয়াট? স্যার দুজন স্টাফকে মেরে ফেলেছে গাড়িতেই। আমরা ক্রস ফায়ার চালিয়েছি, হয়তো ক্রিমিনালের গায়েও লেগেছে কয়েকটা। এরপরেও ব্রিজ থেকে ছাপ দিয়েছে। গুলি লেগেছে শিওর, কিন্তু বুঝতে পারছি না বেঁচে আছে নাকি মারা গেছে। তীব্র উচ্চস্বরে ধমক দিয়ে বলল, গর্ধব কোথাকার, একটা কাজও ঠিক মতো পারো না তোমরা। সবকিছু কি হাতে খড়ির মতো দেখিয়ে দিতে হবে? সামান্য একটা ক্রিমিনালকে 20-25 জন লোক মিলে একদম গার্ড করতে পারলে না? এই রিফাত, গাড়ি ঘোড়াতে বলো। স্যার সরি স্যার, এরকম একটা ঘটনা ঘটে যাবে বুঝতে পারিনি স্যার। কিভাবে কি হয়ে গেল, চোখের সামনে পুরো ঘটনাটা কারেন্টের গতিতে ঘটে গেল। এই ফোন রাখো তো, যত সব। টাকা দিয়ে সরকার তোমাদের না বসে যদি গরু পুষতো না, তাও দেশটা উন্নতি পেত। ফোন কেটে দিয়ে তীব্র রিফাতকে কল ব্যাক করে দিল। এবার নিজের ফোন দিয়ে অ্যাডিশনাল আইজি খায়রুল হক স্যারকে কল করলো। আসসালামু আলাইকুম স্যার, আবারও বিরক্ত করলাম। ওয়ালাইকুম আসসালাম। তীব্র বলো, সমস্যা নেই কোনো। আমি কি অফিসে আসবো এখন? না স্যার, অফিসে আসতে হবে না এখন, এমনকি কাল সকালেও আসতে হবে না। আরামের ঘুমটা দিয়ে অফিসে আসবেন, আমি বিদায় নিতে আসবো দুপুরের দিকে। তুমি যে তখন বললে সকালে আসবে, ক্রিমিনালকে জিজ্ঞাসাবাদ করতে হবে। হ্যাঁ স্যার, ব্যাপারটা আমার কথা মতো করলে প্রযোজ্য ছিল। যেহেতু আমার কথা মতো কিছু হয়নি, তাই হচ্ছেও না কিছু। মানে বুঝলাম না। স্যার বেশ কয়েকটা মিটিং এ তো আপনারা সিনিয়ররাই বলে দিয়েছেন আমি শুধু আসামি শনাক্তকরণ অব্দি আছি। এরপর দায়িত্ব সব আমাদের এসপি ইরফান শেখের ওপর, যেন সহি সালামতে আসামিকে মিনিমাম পুলিশ কাস্টাডি অব্দি নিতে পারে।
মিনিট 30 আগেও আমি আপনাদের জবানবন্দি নিলাম। আমার কাজ কর্তব্য শেষ। এখন আমি মুক্ত কিনা আপনারা আমার মতকে সমর্থনও করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার গুণধর অফিসারগুলো একজন ক্রিমিনালকে ঢাকা অবধি নিয়ে যেতে পারলো না। তার আগে ক্রিমিনাল পিচ্ছিল মেরে হাওয়া হয়ে গেল। এখন কি মনে হয় স্যার, আমরা কেউ বাঁচবো, নাকি এখন আমাকে আবার এই নীলার গুটি প্রথম থেকে সাজাতে বলবেন? কোনটা? স্যার চুপ করে আছেন কেন? কিছু বলুন স্যার। কাজের কাজ তো কিছুই হলো না, মাঝখান থেকে আমার টাইমটা ওয়েস্ট হলো। আপনারা ভালো মতো জানেন আমার নিজের মিশনটা কত জরুরি। সময় চলে গেলে আমার কাজও কঠিন হয়ে দাঁড়াবে, কিন্তু আমার কথা কেউ কানে পাত্তাই দিল না। সো এখন আমি তীব্র যদি এক বাপের বেটা হই, এই কাজটা আমাকে দিয়ে দ্বিতীয়বার আর আমার বাপেও করাতে পারবে না। প্রয়োজনে জবটাই ছেড়ে দেবো, কিন্তু একটা কাজ আমি অন্য কারো ভুলের জন্য দ্বিতীয়বারে হাত লাগাতে পারবো না। তীব্র মাথা